যখন আমি ক্লাস 10 ওঠার পরে আমার 15 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। তো বিয়ের প্রায় 8 থেকে 10 মাসের মাথায় আমার শাশুড়ি মারা যায়। এর প্রায় ধরেন না, আমি আবার তখন কনসেপ্ট ছিলাম। এর 20 দিনের মাথায় আমার বেবিটা, আমি আলট্রাসোনোগ্রাফি করাই, তখন বেবিটা ইম্যাচিউর ধরা খায়। আমি নওশিনকে দিয়ে শুরু করতে যাচ্ছি। নওশিন, আপনি যদি একটু আপনার গল্পটা বলেন, পিছনের গল্পটা বলেন, এবং সেখানে কিভাবে এই প্ল্যাটফর্ম, তারপর এই গল্পের পরবর্তীতে এসে কিভাবে এই প্ল্যাটফর্মের সঙ্গে আপনি যুক্ত হলেন, এবং এইখান থেকে আসলে আপনি কি পেলেন যদি বলেন। ধন্যবাদ স্যার আমাকে এখানে স্বাগত জানানোর জন্য। সর্বপ্রথম আসলে আমি আমার মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ স্যার আমি আসলে এত তাড়াতাড়ি এই স্টুডিওতে আসবো এটা আমার আশাবাদী ছিলাম না। খুব মনে পড়ে স্যার, যখন কোভিড-19 আপনি কোভিডে আক্রান্ত ছিলেন, তো সবাই দোয়া করছে, এটা তো আমি বলতে হবে না আমার, কিন্তু আমি সবসময় এই কথাটা বলি যে স্যার আপনি এমন একজন মানুষ যে আপনার জন্য দোয়া করতে হয় না, দোয়া মন থেকে চলে আসে। প্লাস আমার কেন জানি না, ওদিন আমার হঠাৎ করে মনে হলো যে আল্লাহ আমার স্যারকে অন্তত এতটুকু সুযোগ দেন যে আমি গিয়ে স্যারকে ধন্যবাদ জানাতে চাই যে আমি অন্ধকার জীবন থেকে বা আমার একটা ঘরবন্দি অবস্থা থেকে আমি যাবে আলোর পথ পেয়েছি, বা আমি আমার নিজের একটা পরিচয় তৈরি করতে পেরেছি। আমি যেহেতু স্যারকে এই জন্য একটা কৃতজ্ঞতা জানাতে পারি, অন্তত স্যারকে এই সুযোগটা দেন। আসলে স্যার আমি সত্যিই অনেকটাই আনন্দিত এবং কি আবেগ আপ্লুত যে আমি এত তাড়াতাড়ি আপনার সাহিত্যে আসতে পেরেছি, বা আপনি এত তাড়াতাড়ি আল্লাহ আমার এই এটা কবুল করছে। অন্ধকার থেকে আলোতে আসার সেই গল্পটা একটু জানতে চাই, কি ছিল সেই সময়টা? স্যার শুরু থেকেই বলতে চাই, ধরেন আমি যখন ছোট ছিলাম, আমাদের আসলে সবারই ছোট থেকেই শুরু হয় যে আমরা কিছু করব, সেটা চাকরি হোক বা কিছু হোক, বা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার, কিন্তু আসলে আমার মনে হতো যে আমি কিছু করব, কিন্তু কি করব ওরকম কোনো কিছু ছিল না, যে আমি এটা করবো এরকম কোনো প্ল্যান ছিল না। প্লাস আমার কাছে আমি যা দেখছি, আমার কাছে মনে হতো যে আমার আশেপাশে অনেক সম্ভাব্য পরিবার বা বিত্তশালী পরিবারও মেয়েদেরকে মেয়ে বলতেই তাদের কাছে মনে হয় যে তাদের জন্য একটা ঘরে থাকবে, সংসার করবে। হ্যাঁ, ঘরে থাকবে, সংসার করবে, সংসার তো করতেই হবে, শুধুই ঘরে থাকবে। জি জি, এটাই মেয়ে বলতে হাউসওয়াইফ। যে হাউস, এবং কি অনেকেই মেয়ে কন্যা সন্তানকে তাদের জন্য অভিশাপ মনে করে। এটা অনেক আছে, আমার চোখে দেখা স্যার। হতে পারে মেয়ে নিম্নবদ্ধ, মেয়েরা কিন্তু ভাগ্যবতী বাবার জন্য, এটা আমি বিশ্বাস করি স্যার। আমি একমাত্র মা, আলহামদুলিল্লাহ। তো সে থেকেই আমার কাছে মনে হতো যে না, আমি অনেক সময় খারাপ লাগতো যে আমি কেন মেয়ে হয়ে আসলাম। তখন বুঝতাম না যে আসলে কিছু করার দরকার। এটা কি এই চিত্রটা কি আপনি পরিবারের মধ্যেই পেয়েছেন? না না স্যার, আশেপাশে আমার ঝামেলা ছিল না? না না, ওরকম না, আমার আশেপাশে আমি দেখছি, এখনো স্যার অনেক আছে। আমাদের বেশিরভাগ, আমি যেহেতু গ্রামে থাকি, অনেক আছে। জি স্যার, গ্রামে অনেক আছে। কালকে একটা গল্প শুনছিলাম, 11 বছর বয়সে ওখানে মেয়েদের বিয়ে হয়ে যায়। স্যার আমার 15 বছর বয়সে বিয়ে হয়েছে। ওকে ওকে ওকে। তো শুরুটা ওখান থেকে, যখন আমি ক্লাস 10 ওঠার পরে আমার 15 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। তো বিয়ের প্রায় 8 থেকে 10 মাসের মাথায় আমার শাশুড়ি মারা যায়। এর প্রায় ধরেন না, আমি আবার তখন কনসেপ্ট ছিলাম। এর 20 দিনের মাথায় আমার বেবিটা, আমি আলট্রাসোনোগ্রাফি করাই, তখন বেবিটা ইম্যাচিউর ধরা খায়। তারপর যেহেতু আমার প্লাস বয়স কম, তো ডাক্তারদের আর সবার তত্ত্বাবধানে থাকার কারণে তারা অনেকগুলো, আর ডাক্তারদের বাচ্চাটা ইম্যাচিউর থাকার কারণে এটা তো আর রাখা সম্ভব না। তো এই জন্য স্যার ডাক্তাররা বিভিন্ন ওষুধ দিয়ে আমাকে এটা ডেলিভারি করেছে। তখন থেকে আমি অনেক অসুস্থতা ফিল করি স্যার। আমি এখনও অনেক অসুস্থ, কারণ তখন আমাকে শরীরের মধ্যে অনেকগুলো ইঞ্জেকশন, এগুলো পুশ করে মনে হয় যে আমি আসলেই আমার মধ্যে নেই, স্বাভাবিক একটা মানুষ নেই। তো এরপরে হয়েছে কি, আমি এটা বুঝতে পারি। আমি গত 4 মাসে 5000-এর বেশি ওষুধ খেয়েছি, এবং ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক। আমার উপর দিয়ে কি গিয়েছে, আমার হসপিটালে থাকতে এত কষ্ট হয় নাই যতটা কষ্ট হসপিটাল থেকে বাসায় আসার পরে। তো সিরিঞ্জ দিয়ে স্যালাইনের মাধ্যমে ওষুধ দিত, কিন্তু রিলিজ করার পর সব ফিজিক্যাল ওষুধ খেতে হয়েছে, এবং এটা অনেক কষ্টের, অনেক যন্ত্রণা হয়। এনিওয়ে, হ্যাঁ, তারপর স্যার এরপর আমার হাজবেন্ডরা 5 ভাই, ওদের কোনো বোন নাই। তো যেহেতু মা বাবা নেই ফ্যামিলিতে, সবাই সবার মতো সেটেল, কেউ বাহিরে, দেশের বাহিরে, কেউ বা শহরে। আমি গ্রামে আছি, আমার প্লাস আরেক যাওয়া গ্রামে আছে। তো এরপর হচ্ছে আমরা যেহেতু আলাদা, আমি কিন্তু আমার সংসারে আমি একাই,
এই স্যার একাকিত্বটাই মানে আমাকে পুরো ঘর বন্ধে মানে আপনার হাজবেন্ড কি প্রবাসী, ও হাজবেন্ড প্রবাসী কোন দেশে সৌদি আরব। এখনো? জি আচ্ছা আচ্ছা, প্রবাসে আমি তারও একই সমস্যা, সে আপনাকে ফেলে চলে গেছে। জি, জীবনের তাগিদ তো স্যার। তারও মানে প্রবাসীদেরও একই সমস্যা যে পরিবার ছেড়ে তাদের একা থাকতে হয়। আবার এদিকে আপনাদেরও অনেক সমস্যা, কারণ আপনারা চান হাজবেন্ড কাছে থাকুক। আর স্যার মনে হয় যে মানে আমার যৌথ একটা ফ্যামিলি থাকলে সমস্যা হতো না, যেহেতু আমি আমার সৌদি আরবে উনি কি আমাদের প্ল্যাটফর্মে আছেন? উনি আমাদের প্ল্যাটফর্মে স্যার না নাই। আচ্ছা, anyway, হ্যাঁ। তো মানে একাকিত্বটা স্যার মানে এমনভাবে ঘিরে ধরছে, যেহেতু আমি একা, এরপর ওষুধ খাই মানে প্রত্যেকটা দিন আমার ওষুধ ধরা আছে, মানে আমি পুরো মানসিক একটা অবস্থা। গত 2 বছর আগে আমি প্রায় মানসিক একটা মানে আমার সবাই বলতেছে মানে আমি পাগল হয়ে গেছে, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো মানে হাজবেন্ড তো দেখতেছে, তো কিছু করার নেই স্যার। তো পরে এক সময় ও কী করলো, তখন আমি আসলে সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানতাম না বা চালাতাম না। তো আমাকে ওর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা দিয়ে, তো আমি ওখান থেকে অনলাইন জগতে আসার পরে মানে দেখলাম যে কিছুদিন গেলো, বিভিন্ন গ্রুপে অ্যাড হলাম। এরপর প্রায় বছরখানেক পরে দেখলাম যে মানে আমার চোখে পড়লো যেটা, যে অনেকে অনেক কাজ করতেছে অনলাইনের মাধ্যমে। তারপর আস্তে আস্তে স্যার আমার ম্যাচুরিটি ভালো, আমি বুঝলাম যে আসলে ঘরে বসে না অনেক কিছু করতে পারে। যে আমি চাকরি করব বা কিছু করব, ওটা তো আমি ঘরে বসেও করতে পারি। যে আমার কাছে মনে হয় স্যার আমি আমার ফিনান্সিয়াল কোনো কাজের জন্য আমাকে আমার নিজেকে ভালো রাখার জন্য কোনো কাজ করতে হবে। তো ও পর্যায়ে আমি আস্তে আস্তে মানে চিন্তা করলাম, মানে স্যার স্বপ্ন তো আমি বললাম ছোটো থেকে স্বপ্ন দেখা, কিন্তু সাহসটা আমি পাচ্ছিলাম না। মানে স্বপ্ন দেখতেছি, তারপর যেহেতু আশেপাশে দেখতেছি অনলাইনে অনেকেই এগুলো করতেছে, আমার মানে স্বপ্নটা আরও বেশি বড় হলো যে আমি আরও কিছু করতে চাই। তো এরকম করতে করতে আমাদের প্ল্যাটফর্মের ভাইকে আমি মঞ্চের মাধ্যমে অবশ্যই বলতে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। উনি আরমান ভাই, ওনার তখন পাঞ্জাবিওয়ালা নামে একটা ছিল পেজ ছিল, ওখান থেকে আমি পাঞ্জাবি নিব হোলসেলে, এরকমভাবে ওনার সাথে কথা হয়। তো উনি আমাকে মানে বললো যে আপু আপনি কি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে অ্যাড আছেন? সরি, তখন স্যার এটা ফাউন্ডেশন ছিল না, ফাউন্ডেশন আমি জয়েন হওয়ার পরে ছিল, বুঝছে। নিজের বলার মতো গল্প বলছে, শর্টকাটে বলাতে আমি ভাবলাম যে নিজের বলার মতো গল্প তো অনেকগুলো গ্রুপে, মানে আমি ভাবছি যে আমার গল্প বলতে পারবো বা কথা বলতে পারবো এরকম কোনো গ্রুপ। একবার হ্যাঁ ভাই এরকম তো অনেক অ্যাভেলেবেল গ্রুপ আছে, আমি অ্যাড আছি। তো দেন উনি কিছুক্ষণ পরে মনে বিষয়টা বুঝছে, বলতে না আপু আমি ইকবাল বাহারের স্যারের কথা বলতেছি, আপনি কি স্যারের গ্রুপে অ্যাড আছেন? না ভাইয়া। তো উনি আমাকে গ্রুপের সন্ধান দেওয়ার পরে আমি এই গ্রুপের নাগাল পাই, স্যার আপনার সাক্ষাৎ পাই। আমি যখন গ্রুপে আসি তখন নবম ব্যাচ কয়েকটা সেশন গেছে, ঠিক আমার মনে নেই। তো আমি তখন অ্যাড হই। নবম ব্যাচে আপনি শুরু করেন? জি, নবম ব্যাচে আমার ফাউন্ডেশনে আসা। তো এরপর থেকে এবার এর মাঝে আমি শুনলাম যে ফাউন্ডেশনে মানে ছবি না দিলেও মেয়েদের নামটা দিতে হবে, কিন্তু আমার প্রোফাইল নেমটা ছিল, আমি আবার পরে আমার নিজে একটা আইডি খুলছে, ওই আইডিটার নেম দিয়েছিলাম আমার মেয়ের নামে। তো পরে যখন আমাদের প্ল্যাটফর্মের আমাদের সাগর ভাই, তো উনি বললো যে আপু মানে আপনার নাম করতে হবে। তাই আমি যে কেন বলছেন, এটা স্যারের নিয়ম, বাট আপনি ছবি না দিলে পারবেন। তাহলে আচ্ছা ঠিক আছে। তখনই মানে আমার মাঝে একটা স্যার আপনার মোটিভেশনগুলো, আপনার সেশনগুলো আমাকে সাহস দিছে। আমি কিন্তু মানে আমি অ্যাকাউন্ট চালাতাম, কিন্তু আমি কেউ জানতো না আমার নাম যে একটা অ্যাকাউন্ট ছিল। তখনই আমার মেয়ের ছবি দিয়ে আমি দেন আমার নাম দিয়ে অ্যাকাউন্টটা রিসেট করি, প্ল্যাটফর্মে আমার রেজিস্ট্রেশন করা, যুক্ত হওয়া তখন থেকেই। এরপর আস্তে আস্তে চলা, মানে আমার কাছে মনে হচ্ছে মানে তখন আমার ভেতরের কষ্টগুলো মানে এক এক করে উদার হচ্ছে, এমন মনে হচ্ছে। মানে আমার কিন্তু কষ্টগুলো বলতে কি ওভাবে কোনো কষ্ট না, মানে আমার মানসিক সমস্যাগুলোই আমাকে মানে অনেক চাপে রাখছে। আপনার এক একটা সেশন স্যার বিশ্বাস করবেন না, মানে আমার কাছে কি আমি বলতে পারবো না। আমি সবসময় বলি যে আপনি আমার জীবনে অনেক বড় একজন ম্যাজিশিয়ান। দেন স্যার এরপরে আস্তে আস্তে আমার সাহস থেকেই উদ্যোক্তা জীবনে যে ভাইয়া থেকে পাঞ্জাবিগুলো নিয়ে শুরু করা, বাট আমি পাঞ্জাবিগুলো তো আগাতে পারি নাই। এরপর যে আপনার কাছে সেশন আমার মনে পড়ে যে আপনি বলছেন যে মানে যে কাজ পছন্দ করো বা যার যে দুর্বলতা আছে ওরকম কিছু নিয়ে কাজ করতে পারেন। তো তখন আমার মনে হলো আরে আমি তো রান্নার প্রতি দুর্বলতা আছে আমার। স্যার মানে যখন ছোটো থেকে আমি রান্না বান্না করতাম, মানে আমার পছন্দ লাগতো। আমি কি করতাম, তখন তো আমাদের ইউটিউব ছিল না, তখনকার দিনে
ম্যাগাজিনগুলোতে বিভিন্ন রেসিপি থাকতো বা টিভিতে প্রোগ্রামে রেসিপি থাকতো, আমি এগুলো আমার দেখে দেখে এগুলো করতাম, অনেক বকাও শুনতাম কারণ জিনিস নষ্ট করার জন্য। কারণ আমি তখন ছোট, বুঝতাম না, মানে আমার এই আগ্রহটা অনেক ছিল। তারপর ধরেন কোনো মা চাচি বা কোনো টিউশন কেউ কিছু করছে নতুন কিছু ইউনিক কিছু, আমি এটার প্রতি মানে আমার একটা দুর্বলতা ছিল রান্নাটার প্রতি মূলত। এই থেকে স্যার প্রথম আমার মানে মনে হলো যে আমি এটা নিয়ে একটু কাজ করে দেখি, একটু সাহস তো করি, যেহেতু স্যার আছে আমার পাশে, প্লাস আমার প্ল্যাটফর্মের ফাউন্ডেশনে এত ভাই বোন আছে, আমি নিশ্চয়ই হারবো না, কিছু না কিছু পাবো। এটা থেকেই শুরু করে আমার রান্না দিয়ে শুরু করলেন? জি, আমি হোমমেড খাবার নিয়ে কাজ করতেছি Okay. এখনো পর্যন্ত, প্লাস আরও আইটেম যুক্ত করছি। এটা দিয়ে আমার মানে প্রথম আমি যে আমরা যেহেতু খাবারটাও তো আমরা এমনিতেই বাসায় বানালে ছবি টবি তোলা হয়, তো আমি নবমের শেষ হওয়ার পরে আমি দশম বেচের শুরুতেই আমি সেলফ পোস্ট করে ফেলছি। আমার কাছে মনে হচ্ছে এটা আমার একটা ভুল ছিল, আরও একটু শিক্ষা নেওয়া ছিল, কারণ তখন আমার ভুলটাই কারণে যে আমি ভালোভাবে শিখাচ্ছি, আমার তাড়াহুড়োটা বেশি ছিল। এই তাড়াহুড়োটা না করা আমি বলবো যে মানে আসলেই ভালো, হয়তো বা আমি আমার যে দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারছি, বাট অনেকেই পারে না, কারণ আমার প্রথমে স্যার অনেক অনেক লস গেছে। আমি প্রায় তারপর রান্নাবান্না নিয়ে কাজ শুরু করার পরেও স্যার মানে আমি হতাশ, আমার সেল নেই, টোটালি সেল নেই। এরপরে হয়েছে কি আমি মানে স্যার আপনি যে সেশনগুলো বলেন ওগুলো আমি আমার মাঝে ধারণ করি। যখন আমি বললেন যে মানে বুক পড়িয়ে নিজের পরিচয়টা দেবো, তখন আমি আমি কি জানি না আমার নিজের আইডিতে প্রোফাইলে আমি একটা পোস্ট করি যে আমি এমনি এমনি কাজ করি। তখনই শুরু হয় আমার জীবনে আরেকটা ঝামেলা, আত্মীয় স্বজন অনেকেই নেগেটিভ কথা, পাড়াপড়শি মানে যারা আমার সাথে যুক্ত ছিল। এটাই হয়, সবাই চিন্তা করে যে তুমি বাবা ঘরের মধ্যে আছো চুপচাপ বসে থাকো, কি দরকার এত কাজকর্ম করার, মানুষ চিনবে জানবে বাজে কথা বলবে। কিন্তু একদিন সফল হয়ে গেলে লাখ লাখ টাকা সেল করা শুরু করলে তখন আর কথাগুলো একটাও থাকে না, তখন তারা পরামর্শ নিতে আসে যে আমাকে কিছু বুদ্ধি দেন, আমিও করতে চাই। এটাই হচ্ছে দুনিয়ার ধর্ম। তারপর ওই যে এই পোস্টার পরে মানে একটা অনেক ঝামেলা, আমার ফ্যামিলিগত ঝামেলা শুরু হয়ে গেছে, যেহেতু হাজব্যান্ড প্রবাসে, উনিও মানে মাইন্ড করতেছে বিষয়টা। তো এই পর্যায়ে আমার ফ্যামিলি থেকে মানে আমার সাপোর্টার ছিল, সবচেয়ে বড় আমার সাপোর্টার ছিল আমার বড় বোন, তারপর আমার ভাই, ফ্যামিলি বা ওরা পরে বলতে যেহেতু মানে চলতেছে সমস্যা, বলতেছে মানে সমস্যা করে দরকার কি কাজ করার, আমার তো কোনো সমস্যা নেই, আমার ফিনান্সিয়াল কোনো সমস্যা আছে, কারণ আমার সংসার তো ভাঙার কোনো প্রয়োজন নেই, এটাই বলতেছে। তো আমার কাছে মানে তখন মানে অনেক হতাশ লাগলো যে আমি আসলে কি কিছু পেয়ে মানে কিছু পাওয়ার নাগাল পেয়েও কি আবার গুটিয়ে যাব। তো অনেক ঝামেলা পোহাবার পরে আমি এদিকে হলো কি আমার মানে চলতেছে, আমার তো বিজনেস চলতেছে, মাস তো চলে আসছে, কিন্তু আমার সেল নেই স্যার। একদিকে আমার সেল নেই, দ্বিতীয়ত আমার এদিকে প্রবলেম, এত কষ্ট করি, তখন আরেকটা কষ্টের মধ্যে জীবন গেছে আমার বিজনেসের। প্রায় স্যার 6 মাস শেষে প্রায় 7 মাসের মাথায় আমি প্রথম সেল পাই 7 মাসের মাথায়। এই যে ধৈর্যটা ধরতে পেরেছেন এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধৈর্যটা অনেকেরই থাকে না, 1 মাস পরে মনে করে আরে আমার 1 মাস সেল হয় না, এ হবে না, বাদ। স্যার মানে অনেক কষ্ট পেয়েছি নিজের মাঝে, প্লাস আমাদের যে প্ল্যাটফর্মের বড় বোন ওদেরকেও বলতাম যে আসলে আপু আমার কেন সেল নেই, সবাই দেখে এত সেল করে। আমি কিন্তু তখন স্যার মানে অনেক সুপার অ্যাক্টিভ ছিলাম গ্রুপে, এখন হয়তো ব্যস্ততার কারণে প্লাস একটু কমে গেছে। এটাই তো সেল পাওয়ার পরে যখন আমি প্রথম অর্ডার পাই, আমার তো ছবিগুলো আগে দেওয়া ছিল, তো আমি তখন নারকেল নাড়ুর প্রথম অর্ডার পাই 1 কেজি। তো ঘরে কিছু গুড়টুর এগুলো আনা ছিল, তো আমি জাস্ট 320 টাকা দিয়ে 2 জোড়া নারকেল কিনে আমার প্রথম উদ্যোক্তা জীবনে মানে প্রথম সেলটা শুরু, প্রথম জীবনটাই শুরু। এখন থেকে স্যার ওখান থেকে আস্তে আস্তে আমার পথ চলা আলহামদুলিল্লাহ এখন অনেক 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 ভালো আছে স্যার, ভালো সেল হচ্ছে। কি কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন? আমার মূলত উদ্যোক্তা আমার প্রথম প্রোডাক্টটা হচ্ছে আমার হোমমেড খাবার, প্লাস আমি নিজে চাউলের গুঁড়া তৈরি করি। আর পাশাপাশি আমাদের প্ল্যাটফর্মের ভাই বোনদের থেকে মানে আমার বিভিন্ন পাইকারি মার্কেট থেকে আমি 3 পিস পাইকারি নিয়ে সেল করি, প্লাস কিছু অর্গানিক প্রোডাক্ট সেল করি। আপনার বলছিলেন নানা ঝামেলার কথা, ওই ঝামেলাগুলো কি সমাধান হয়েছে এখন? মানে এখন যেহেতু আপনি সেল করছেন, একটা জায়গায় পৌঁছাচ্ছেন, নিজের একটা পরিচয় তৈরি করতে পারছেন, যেটা সবসময় মেয়েদেরকে বলি যে তোমার নিজের একটা পরিচয় তৈরি করো, তাহলে দুনিয়া বদলে যাবে, সবাই তোমাকে সম্মান করবে। যখন তোমার একটা অর্থনৈতিক স্বাধীনতা তৈরি হবে তখন সবাই তোমার দিকে তাকাবে যে এ তো অনেক কিছু পারে, আগে ভাবে রেখে দিয়ে বোধহয় কিছু হবে না। সেই সমস্যা কি কিছুটা সমাধান হয়েছে? জি স্যার, কিছুটা না অনেকটাই সমাধান হয়েছে। প্লাস আমার কাছে স্যার আপনি যে একটু আগে বললেন যে এটাই অনেকেই পরামর্শ নিতে আসে, এটাই মানে অনেক ভালো লাগে। এই ম্যাজিকগুলো ঘটবে যদি আপনি ধৈর্য ধরতে পারেন। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই সোহরাব ভাইয়ের কাছে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে ঝামেলা তো থাকবেই মানুষের জীবনে,
এমন কোনো কষ্টের কথা মনে হয় যেটা এখন মনে হলে মনটা খুব খারাপ হয়ে যায়? স্যার কষ্ট তো অনেক আছে, কষ্টটা আমার দুর্বলতা। বলেন। আমার মানে প্রথম কষ্ট হয় যে আমার প্রথম বেবিটা আমি মানে দুনিয়াতে আসেনি বা আমি মিস করছি, এটাই। আর কিছু এর কষ্ট, চেয়ে বড় কষ্ট তো আর কিছু হতে পারে না। জি স্যার, এটা চেয়ে বড় কষ্ট যে মায়ের কাছে কিছু নেই আমি মনে করি, কারণ তখন আমি না বুঝলেও, তখন আমি যেহেতু 15+ আমার বয়স ছিল, এখন তো আমি বুঝি। এটা আমাকে অনেক কাঁদায় এখনো, এটাই। আর অনেক কষ্টই থাকে স্যার জীবন, ওই কষ্টগুলোকে আমার কাছে মনে হয় যে কষ্টগুলোকে আমরা ঢেকে যদি আগাতে পারি সবার ভালোবাসা নিয়ে, এটাই বেটার। কারণ আমি অতীত ভুলে যেতে চাই স্যার, অতীত ভুলে আমি বর্তমানকে নিয়ে ভবিষ্যৎকে চিন্তা করে বাঁচতে চাই। অসাধারণ, অসাধারণ। কোনো বড় ভুলের কথা মনে হয় যে ভুলটা আমার করা উচিত হয় নাই? স্যার বড় ভুল বলতে আমার কাছে এখন এ পর্যায়ে এসে মনে হয় যে আমার মানে বিয়ের পরে পড়ালেখাটা কন্টিনিউ করা উচিত ছিল। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। নওশিন, আপনি যদি একটু বলেন যে আপনি মাশাআল্লাহ একেবারে প্রপারলি পর্দা করে ঘরে বসে ব্যবসা করছেন, এটা তো আমি মনে করি যারা ঘরে থাকে মেয়েরা যারা একেবারে বেরোতে পারেন না নানান সুবিধা অসুবিধার কারণে, বাচ্চার কারণে হোক, পরিবারের অনুশাসনের কারণে হোক, তারা তো চাইলে এখন একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে বা নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্মের মধ্য দিয়ে যে ঘরে বসেই তারা লাখ লাখ টাকা সেল করতে পারে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? জি স্যার, অবশ্যই। আমি নিজেও কয়েকজন মেয়ে মানে ওদের ভিতরের অনেক কথা আমাকে সাথে শেয়ার করছে, যাদেরকে আমি চিনতাম না। ফাউন্ডেশনে স্যার মাঝে মাঝে হয় আমি কিছু লেখালেখি করি যে আমার মানে জীবন নিয়ে, লেখালেখির পর্যায়ে ওরা আমাকে নক করে। এমন অনেক মেয়েকে ধরেন স্যার পালিয়ে বিয়ে করছে, অনেক মেয়ে, তো ওদেরকেও আমি অ্যাড করেছি ফাউন্ডেশনে। ওদের উদ্দেশ্য আমি বলতে চাই যে লেগে থাকার কোনো বিকল্প নেই স্যার। আপনি জানলে অবাক হবেন, মানে আমার এখন পর্যন্ত আমি মনে হয় না এখন ওভাবে সেলফ পোস্ট আমি করবি বা করতার সময় পাই। আর করলেও আমি আমার যে খাওয়ার নিয়ে কাজ করি, আমার প্রথম উদ্যোগ যে ওই খাওয়াটা নিয়ে পোস্ট মানে স্যার এখন একেবারেই করি না, বাট আমার সেল আছে স্যার। আলহামদুলিল্লাহ স্যার, গত 2-3 মাস আগে আমি বার্থডে যে কেকগুলো ওগুলো বানাইছিলাম, কিন্তু আমি ওভাবে দোকানের মতো সুন্দর ডেকোরেশনও করতে পারি না, যেটা আমি সত্যি কথা স্যার, মানে এটা বলতে আমার কোনো বাধা নেই। কিন্তু আমার এই ফাউন্ডেশন থেকে স্যার আবার প্রায় 20-25 পাউন্ড কেক গেছে মাশাআল্লাহ 2-3 মাসেই, শুধুমাত্র বার্থডে কেকগুলোই। তো আমি মনে করি স্যার মানে লেগে থাকার কোনো বিকল্প নেই, নারীরা ঘরে বসে অবশ্যই অনেক কিছুই করতে পারে। শুধু স্যার আপনার সেশনগুলো ফলো করবে, লেগে থাকতে হবে, এটাই। থ্যাংক ইউ। একদম শেষ কোনো কথা যদি সবার উদ্দেশ্যে বা এই প্ল্যাটফর্মের উদ্দেশ্যে আপনি বলতে চান 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে। স্যার আমি সবসময় মানে একটা কথাই বলি এই ফাউন্ডেশন সম্পর্কে বা আপনার সম্পর্কে, আমি 30 সেকেন্ড না স্যার, আমি সবসময় কথাটা বলি যে আমি একটা বই লিখে শেষ করতে পারবো না আমার জীবনে কতটা পরিবর্তন যে ফাউন্ডেশনের মাধ্যমে পেয়েছি স্যার। এটা হয়তো আমার মানে এটা মনে হচ্ছে একটা গল্প বা কথা, কিন্তু আমি যে বুঝতে পারছি যে আমার ভিতরে মানে কতটা আনন্দিত বা আমি ভিতর থেকে আমি কতটা খুশি, এটা মানে স্যার মুখে বলে কিন্তু বোঝা যাচ্ছে না আমার মনের কথাটা। আমি অনেক খুশি যে আপনার নিজের একটা পরিচয়, নিজের একটা আইডেন্টিটি তৈরি হয়েছে। যারা আগে আপনাকে ভুল বুঝতো যে কোথায় কি ব্যবসা করতে যাচ্ছে, মানুষের সঙ্গে পরিচিত হচ্ছে, তার যে ধর্মীয় অনুশাসন সেটা নষ্ট হবে না, সেটা ঠিক রেখেও ঘরে বসে ব্যবসা করা যায়, তার সবচেয়ে বড় উদাহরণ আপনি। সো আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে আমার মন থেকে স্যার অনেক কৃতজ্ঞতা, অনেক কৃতজ্ঞতা।